আসসালামু আলাইকুম। কেমন কেমন আছো সবাই? আজকে তোমাদের ফিজিক্স ভৌত পাঠের 21 নম্বর ক্লাস। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করবো। অধ্যায়ের নাম হলো অধিস্থিতিবিদ্যা। খুব ছোট একটা অধ্যায় এবং সহজ একটা অধ্যায়। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা, তাহলে অধিস্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে আমরা। তাহলে আমরা তো অধিস্থিতিবিদ্যা না, আমরা নতুন শুনলাম না আজকে আমরা ইংলিশে কি বলা হয়, হাইড্রোস্ট্যাটিক্স। তাহলে এই কথাটা আমরা টোটালি নতুন শুনেছি, তাই না? তাহলে অধিস্থিতিবিদ্যা আসলে কি, এই জিনিসটা কি? তাহলে আমরা এটা একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি। আমরা তো পদার্থবিজ্ঞানে আলোচনা করতেছি এটা, তাই না? তাহলে বলা যায় পদার্থবিজ্ঞানের যে শাখা বলের ক্রিয়ার ফলে স্থির এবং ভারসাম্য তরল পদার্থের বিশেষ ধর্ম আলোচনা করে তাকে অধিস্থিতিবিদ্যা বলে। মাথার উপর দিয়ে গেল না একটা? আচ্ছা, যদি মাথার উপর দিয়ে যাবে তাহলে সমস্যা নয়, দেখো বোঝাই। এই বিদ্যা মানে কি? অধিস্থিতিবিদ্যা তার মানে এই অধিস্থিতি সম্পর্কিত বিদ্যা হচ্ছে অধিস্থিতিবিদ্যা, তাই না? অধিস্থিতি আমি বুঝি না, তাই না? অধিস্থিতি যদি বুঝতে চাই তাহলে আমার বুঝতে হবে কি, যে পদার্থবিজ্ঞানের যে শাখায় মানে যদি এরপর বল প্রয়োগ করা হয়, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি ক্রিয়া করো, কোনো কিছুর উপর বলটা ক্রিয়া করো, তাহলে ওই জিনিসটা স্থিরও থাকতে পারে, ভারসাম্য থাকতে পারে, গতিশীল হতে পারে। আর এই বলটা যদি তরল পদার্থের উপরে প্রয়োগ করো, তাহলে তরল পদার্থের যে সব ধর্মগুলো পাওয়া যাবে, আর ওই ধর্ম নিয়ে এইখানে আলোচনা করা হবে, তাকে বলা হবে অধিস্থিতিবিদ্যা। অর্থাৎ আবার একটু ক্লিয়ার করে দিই, পদার্থবিজ্ঞানের যে শাখায় তরলের উপর সাম্য বল অথবা স্থির বল নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অধিস্থিতিবিদ্যা। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমরা অধ্যায়ের ভিতরে ঢুকে পড়ি। ওকে, আচ্ছা, আমরা বললাম কি, তরলের উপর বল প্রয়োগ করবো, অর্থাৎ কোনো কিছুর উপর কোনো একক ক্ষেত্রফলের উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তাকে কি বলা হয়, চাপ। তাহলে এখানে আমরা একটু চাপ নিয়ে আলোচনা করে নিই, ঠিক আছে? ওকে, তাহলে চাপ কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? পি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? পি সমান আমরা কি জানি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। ওকে, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারবো, এম জি লিখতে পারবো, লেখা যায়, সমস্যা নাই। আবার এম সমান কি লিখতে পারবো, রো ভি জি ভাগে, এটাও লিখতে পারবো। আবার ভি সমান লেখা যায় না, এরিয়া ইন্টু হাইট ডিভাইড বাই কে। এই এ কাটাকাটি হয়, তাহলে কি থাকে, এইচ রো জি। তাহলে আবার পি সমান আমরা এটা বলতে পারি না যে এইচ রো জি, ঠিক আছে? এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম, আমরা যদি পি ইজিক্যাল টু এইচ রো জি এস লিখি, তাহলে এই রোটা হলো পানির ঘনত্ব, তাই না? আর এটা হলো বস্তুর আপেক্ষিক গুরুত্ব। আর এখানে যদি সরাসরি আমরা এইচ রো জি লিখি, তার মানে এটাতে বোঝাবে সরাসরি বস্তুর ঘনত্ব। ঠিক আছে? তোমার শুধু বলো ভাই, আমাদের একটা জিনিস কনফিউশন হয়, কখন রো কখন রো ডব্লিউ। যদি কোনো সময় লেখো পি ইজিক্যাল টু এইচ রো জি, ওই রোতে বোঝাবে হচ্ছে বস্তুর ঘনত্ব। ক্লিয়ার? আর যদি লেখো এইচ রো জি এস, তাহলে এই রোতে অবশ্যই পানির ঘনত্ব। কোনো কনফিউশন আছে নাকি? আবার বলবো, পি ইজিক্যাল টু এইচ রো জি, শুধুমাত্র এইচ রো জি লিখলে এই রোটা হলো বস্তুর ঘনত্ব। আর যদি এইচ রো জি এস লেখো, তাহলে রোটা হলো পানির ঘনত্ব। ক্লিয়ার একদম? ওকে, এখন দেখো, একটা পুকুরে কিছু পরিমাণ পানি আছে, এই একটা পুকুর, এই পুকুরে পানি আছে, এর ভিতরে পানি আছে। এখানে পুকুরের উচ্চতা দেওয়া আছে এইচ, পুকুরের উচ্চতা আছে কত, এইচ। তাহলে বলো তো এই বিন্দুতে চাপ কত? এই বিন্দুতে চাপ ধরলাম পি, তাহলে পি ইজিক্যাল টু কি হবে বলো তো? এই যে এইচ উচ্চতার পানি আছে, এই পানিটা এখানে চাপ দিবে না, তাহলে কি সূত্র হবে কি, এইচ রো জি এস। ক্লিয়ার? ওকে, এখন এই পুকুরটা নিলাম, এই উচ্চতার পুকুর, এই পুকুরের ভিতরে কি আছে, কোনো তরল পদার্থ আছে, তাহলে পানি আছে এখানে। আবার এবং বল আছে কি, এইখানে একটা এক্সট্রা বল দেওয়া আছে, পি প্রেশার দেওয়া আছে, P1 প্রেশার দেওয়া আছে। তাহলে বলো তো এই বিন্দুতে চাপ কত হবে? P2 ইজিক্যাল টু হট। এখানে ছিল P ইজিক্যাল টু হট, আর এখানে আছে কি P2 ইজিক্যাল টু হট। অর্থাৎ এখানে কোনো কিছু ছিল না, শুধুমাত্র পানি ছিল। পানি দিয়ে বলছিল এই পয়েন্টে চাপ কত, তাহলে এইটুকু উচ্চতার পানির জন্য এখানে একটা চাপ প্রয়োগ হবে, তাহলে P ইকুয়াল টু এইচ রো জি এস। এখন এটাও সেম, এই উচ্চতার একটা পুকুর, এই বিন্দুতে চাপ নির্ণয় করতে বলছে, কিন্তু পুকুরের উপরে প্রান্তে একটা চাপ দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে। তাহলে কি হবে বলো তো? P2 ইকুয়াল টু, এই যে এই পানিটুকু প্রেশার দিবে, তাহলে হবে কি এইচ রো জি এস, সাথে প্রেশারটাও দিবে না,
তাহলে প্লাস P1। ঠিক আছে, তাহলে পারবে না এখন? অর্থাৎ উপরে পয়েন্টে যদি প্রেশার দেয়, সেই প্রেশার এই পানির প্রেশার দুটো প্রেশার একত্রিত হয় তো এই P2 উপরে পড়বে, তাই না? আর এই পয়েন্টে তো উপরে কোনো প্রেশার নাই, শুধুমাত্র পানির প্রেশারটা পড়বে এখানে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যদি এই P1টা যদি বলে থাকতো, এই P1টা হলো বায়ুমণ্ডলীয় বায়ুর চাপ। ঠিক আছে, তাহলে আমরা কি করতাম? P1 এর বায়ুর চাপটা বসিয়ে দিতাম। ক্লিয়ার? কিন্তু প্রশ্নে যদি দেওয়া না থাকে P1, তাহলে কি আমরা এখানে P1 কাউন্ট করব? অবশ্যই না। তোমরা বলতে পারো ভাই এখানে তো অবশ্যই বাতাস আছে, তাই না? তোমরা বলবে না যে ভাই এখানে তো অবশ্যই বাতাস থাকবেই, এখানে তো বাতাস থাকবেই, তাই না? তোমাদের কোশ্চেন আসে না এখানে বাতাস থাকবেই। কিন্তু আমাদের একদম ক্লিয়ার কাট কথা হলো, যদি কোশ্চেনে বাতাসের চাপ দেওয়া থাকে তাহলে হিসাবে নিব, আর যদি প্রশ্নে বাতাসের চাপ দেওয়া না থাকে তাহলে আমরা কোনো সময় এটা হিসাবে নিব না। বুঝতে পারছো সবাই কি বলছি বলো তো? যদি প্রশ্নে বাতাসের চাপ দেওয়া থাকে তাহলে হিসাবে নিব, যদি দেওয়া না থাকে নিব না। মাতব্বরি করে আমরা জানি বাতাসের চাপ 1 অ্যাটমসফিয়ার, এরকম ধরা যাবে না। ক্লিয়ার? ওকে, এই অধ্যায়ের একটা সূত্র বলে মোটামুটি অনেকগুলো ম্যাথ পারা যাবে, একটা টাইপ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সূত্র নিয়ে আলোচনা করি। এদিকে কোনো সমস্যা নাই, তাই না? ওকে, আচ্ছা দেখো, এখন আমরা তোমরা আলোচনা করবো হাইড্রোলিক প্রেস নিয়ে। হাইড্রোলিক প্রেসের নাম শুনছো নাকি? অথবা তোমাদের এই অধ্যায়ের নাম দেওয়া আছে পায়ুবাহী যন্ত্র। ঠিক আছে, পায়ুবাহী যন্ত্র অথবা হাইড্রোলিক প্রেস। তোমাদের বইয়ের মধ্যে দেখবে দেখা যাচ্ছে পায়ুবাহী যন্ত্র, 2 নং টাইপের সম্ভবত পায়ুবাহী যন্ত্র। এটা দেখতে কেমন? তাহলে একটু আলোচনা করি এটা নিয়ে। আচ্ছা দেখো, এই প্রান্তটা এটা একটা যে কোনো একটা বস্তু অথবা পাত্র, এটার এই প্রান্তটা সরু, এই প্রান্তটা কি মোটা। এই প্রান্ত এখানে আটকানো, এই পয়েন্টও আটকানো। এই পয়েন্টের উপর একটা ভারী বস্তু রাখা আছে যার ওজন W। এর ভিতরে দেওয়া আছে তরল পদার্থ, যে কোনো তরল। আচ্ছা, কেউ কি বলতে পারবা তরল কি সংকুচিত হয় কোনো সময়? হয়, কিছু কিছু তরল হয়, কিন্তু ম্যাক্সিমাম তরল যেগুলো আদর্শ তরল সেগুলো কোনো সময় কি হয় না? সংকুচিত হয় না। ক্লিয়ার? তরল কোনো সময় কি হয় না? সংকুচিত হয় না। তবে কিছু কিছু ব্যতিক্রম এগুলো থাকবে, ব্যতিক্রম সব কিছুতে থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করি? হাইড্রোলিক প্রেসে কি ইউজ করি? তরল ইউজ করি, তাই না? তরল কি হয় না? প্রসারিত হয় না অথবা সংকুচিত হয় না। এই জন্য আমরা হাইড্রোলিক প্রেসে ইউজ করি, তরল পদার্থ ইউজ করি। এখন দেখো, যদি তুমি এই প্রান্তে বল প্রয়োগ করো, এই প্রান্তে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? এইখানে যদি বল প্রয়োগ করো, এবার যদি বল প্রয়োগ করো, ধরো যে বল প্রয়োগ করছো, তাহলে এই যে এটা কি হবে? একটু নিচে নেমে আসবে না? নিচে নেমে আসলে কি হবে? এটা একটু উপরের দিকে উঠবে। তার মানে এই ভারী বস্তুকে উপরে তোলার জন্য আমাদের এই হাইড্রোলিক প্রেসটা ব্যবহার করা হয়েছে। এই প্রান্তে তুমি চাপ দিবা, অথবা এখানে ধরো যে বল প্রয়োগ করে এখানে চাপ সৃষ্টি হবে না, ধরো P1, আর এই পাশে এটা চাপ দিবে না, এটা হবে P2। মানে এই পাশে যে চাপটা দিবে এই পাশে চাপটা হবে কি? সমান চাপ হবে, তাই না? তাহলে আমরা বলতে পারবো না যে আমরা এই পাশে চাপ দিলাম, চাপ দিয়ে নিচের দিকে নামাইলাম আর এটা উপর দিকে উঠে গেল। আমরা বলতে পারবো না যে উভয় পাশে চাপটা সমান, P1 = P2। আচ্ছা দেখো, এটা একটা ব্যাস আছে না? ব্যাস D1 একটা ব্যাস আছে, এটার একটা ব্যাস আছে। তাহলে এখান থেকে একটা এরিয়া পাওয়া যাবে না? ক্ষেত্রফল পাওয়া যাবে, এরিয়া। এখান থেকে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে। বড় অংশ থেকে বড় হাতের দ্বারা প্রকাশ করলাম, ছোট অংশের দিকে ছোট হাতে প্রকাশ করলাম। তাহলে বলো তো চাপ সমান কি লেখা যাবে? এখানে যেহেতু একটা বল পড়তেছে, এখানে একটা বল পড়বে, তাহলে বলা যাবে না বল ভাগ ক্ষেত্রফল = বল ভাগ ক্ষেত্রফল। এখানে বলটা কত? এখানে যে ওজনটা আছে, ওজনটা বল না এখানে। তুমি যদি এখানে একটা বল প্রয়োগ করো একটা ক্ষেত্রফলের উপরে, তাহলে কি হবে? এই লাইনটা নিচের দিকে নেমে আসবে, আর এটা নিচের দিকে নামার কারণে তরলটা সংকুচিত হয় না। এই কারণে তরলটা এদিক থেকে প্রবাহিত হয়ে এই W বড় বস্তুটিকে উপর দিকে উঠাবে। তাহলে W একটা বল নিচের দিকে ক্রিয়া করতেছিল না এখানে, W বলটা।
অর্থাৎ এর যে ভরটাই ভরটার জন্য তো একটা বল ক্রিয়া করতেছিল নিচের দিকে। তাহলে আমরা এই পাশের চাপ পি ওয়ান সঙ্গে বলতে পারি পি ইজিক্যাল টু এফ ভাগ এ, যেহেতু পি ওয়ান তাহলে এ পাশের বল ভাগ এ পাশের ক্ষেত্রফল, তাহলে এফ ভাগ এ। আর পি টু মানে কি, এ পাশের বল ভাগ এ পাশের ক্ষেত্রফল। এ পাশে কে বল প্রয়োগ করতেছিল বলো তো? এই যে তুমি যে ভারের বস্তুটা রাখছো তার ভরটা এখানে বল প্রয়োগ করতেছিল, তাহলে ডব্লিউ ভাগ এ। ক্লিয়ার? তাহলে আমাদের যদি কোনো সময় হাইড্রোলিক প্রেসের ম্যাথ থাকে অথবা বলা থাকে একটা পাইবাহী যন্ত্র, তাহলে আমরা কি সূত্র ইউজ করবো? এফ ভাগ এ ইকুয়াল টু ডব্লিউ ভাগ এ। এফ মানে হচ্ছে এখানে তোমার যে প্রয়োগকৃত বল এইটা, আর ডব্লিউ মানে যে এই ভারটাকে উপর দিকে উঠাতে হবে, ভার বাহুর লোড এটা। আর এ মানে ছোট এ মানে কি, যে পাশে বল প্রয়োগ করতেছ সেই পাশে ক্ষেত্রফল। আর বড় এ মানে কি, যে পাশে বস্তুর উপর দিকে উঠবে সেই পাশের ক্ষেত্রফল। ক্লিয়ার একদম? ওকে, এখন আরেকটা আলোচনা করবো। দেখো এখন যদি এই দণ্ডের সাথে তুমি যদি একটা হাতল লাগাইছো এরকম, হাতল লেগে যদি এখানে যদি এটা উপর দিকে উঠাও, এটা যদি উপর দিকে উঠাতে চাও এটা, তাহলে কি হবে? এবার নিচের দিকে যাবে না, তাহলে এটা নিচের দিকে চলে যাবে, এই বস্তুর উপর দিকে উঠবে। তার মানে তুমি যদি এটা যদি শুধুমাত্র একটা দণ্ড রেখে সরাসরি বল প্রয়োগ করতে অনেক বেশি বল লাগতো না? তুমি যদি হাতলের এই বরাবর বল প্রয়োগ করো, হাতের বরাবর বল প্রয়োগ করো, তাহলে কি হবে? এদিকে আসতে বল প্রয়োগ করলে কিন্তু এটা তাড়াতাড়ি নিচে দিকে নামবে, তাই না? তুমি একটা সুবিধা ভোগ করতেছেন এখান থেকে। অর্থাৎ আমরা যেন কম চাপ দিয়ে অথবা কম বল প্রয়োগ করে এই বস্তুটাকে উপর দিকে উঠাতে পারি। এজন্যই তো আমরা কি ইউজ করি, পুল ইউজ করি না মাঝে মাঝে। পুল ইউজ করা হয় কেন? যাতে কম বল প্রয়োগ করে বেশি কাজ করা যায়। তার মানে আমরা এখানে একটা দণ্ড যুক্ত করলাম এই জন্য যেন আমরা কম পরিশ্রম করে বেশি কাজ করতে পারি এখানে। তাহলে দেখো এখানে যখন আমরা এখানে একটা হাতল দণ্ড যুক্ত করলাম, তখন এখানে আমরা একটা সুবিধা ভোগ করতেছি। কি সুবিধা ভোগ করতেছি? যে এখানে কম বল প্রয়োগ করলে নিচের দিকে বেশি নেমে যায়, আর যেটা যত বেশি নামবে তত বেশি উপর দিকে উঠবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পাশে একটুখানি অংশ আছে, এই পাশে একটুখানি অংশ আছে। এই পাশে অংশটা ধরে নিলাম এক্স, অর্থাৎ যে ধরনটা আমরা যুক্ত করছি এই ধরনের এই পাশে অংশ ধরলাম এক্স, আর এই পাশের দৈর্ঘ্যকে ধরে নিলাম ওয়াই। বুঝতে পারছো নাকি? দেখো তো, আমরা যে হাতলটা এখানে সংযুক্ত করলাম এই পাশে দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এক্স, আর এই পাশে দৈর্ঘ্যকে ধরে নিলাম ওয়াই। তাহলে এখানে আমরা একটা সুবিধা ভোগ করতেছি না? এই সুবিধা কি সুবিধা? যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা। এই যান্ত্রিক সুবিধা সমান হবে বড় প্রান্ত ভাগ ছোট প্রান্ত, অর্থাৎ ওয়াই ভাগ এক্স। ক্লিয়ার নাকি? যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা যে সিস্টেমের মাধ্যমে কোনো সুবিধা ভোগ করি সেটা যান্ত্রিক সুবিধা। এটা একটা যন্ত্র, হাইড্রোলিক প্রেস একটা যন্ত্র। এই যন্ত্রের উপরে আমরা আগে সরাসরি বল প্রয়োগ করতাম, তাই না? সরাসরি বল প্রয়োগ করলে অনেক বেশি বল প্রয়োগ করতে হতো আমাকে। কিন্তু এখন যদি আমরা এখানে একটা হাতল সংযুক্ত করে এবার বল প্রয়োগ করি, তাহলে এটা সহজে নিচে থেকে নামবে না? তাহলে এটাকে আমরা বলতে পারছি এটা একটা সুবিধা সংযুক্ত করছে এখানে। তাহলে যান্ত্রিক সুবিধার সময় কি হবে? এই যে একটা হাতল বা দণ্ড এর সাথে লাগিয়ে দিছি, এর এক সাইড আছে বড় আর এক সাইড আছে ছোট। এর সূত্র হবে বড় প্রান্ত ভাগ ছোট প্রান্ত, অর্থাৎ বড় প্রান্তের দৈর্ঘ্য ভাগ ছোট প্রান্তের দৈর্ঘ্য, অর্থাৎ ওয়াই ভাগ এক্স। তাহলে এখন বলতে পারবো না উভয় পাশের চাপ সমান। এখানে যেমন বলতেছিলাম এই পাশে সেই পরিমাণে চাপ দিয়ে এই পাশে সেই পরিমাণে চাপটা পাবে, অতএব P1 ইকুয়াল টু P2 বলা যাবে না? ওকে, তাহলে দেখো P1 সমান কি হবে? এফ ভাগে, আচ্ছা এ পাশে এফ ভাগ কি আছে? সাথে একটা যান্ত্রিক সুবিধা লাগাইছো না? এ পাশে যান্ত্রিক সুবিধা কি লাগাইছো? ওয়াই ভাগ এক্স। তাহলে এ পাশে কি পাবা? ডব্লিউ ভাগ এ। তাহলে দেখো হাইড্রোলিক প্রেসের দুই কোয়ালিটির মেয়াদ আছে, একটা হচ্ছে যান্ত্রিক সুবিধা সহ আর একটা যান্ত্রিক সুবিধা ছাড়া। যদি প্রশ্নে যান্ত্রিক সুবিধার কথা উল্লেখ না থাকে তাহলে তো সরাসরি হয়ে যাবে এফ ভাগ এ ইকুয়াল টু ডব্লিউ ভাগ এ। আর যদি প্রশ্নে যান্ত্রিক সুবিধার কথা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে অবশ্যই আমরা যান্ত্রিক সুবিধাটা যেই পাশে যান্ত্রিক সুবিধা পাবো সেই পাশে যুক্ত করবো। ক্লিয়ার? যেহেতু এই পাশ থেকে আমরা সুবিধা নিচ্ছি সেহেতু এই পাশে গুণ করে দিলাম ওয়াই ভাগ এক্স। ক্লিয়ার? তাহলে ম্যাথ পারা যাবে এখন। ওকে, তাহলে নেক্সট আলোচনা করবো তোমাদের এই অধ্যায়ের একটা ম্যাথও নাই, এই টাইপের একটা ম্যাথও নাই, কিন্তু তোমাদের থিওরিতে এটা নিয়ে আলোচনা করা আছে এবং একটা ম্যাথ করবো আমরা অবশ্য। এই ম্যাথের নাম হলো উৎবেলার অঙ্ক। উৎবেলা নাম নতুন শুনতেছ না? সবকিছু উৎবেলা আসলে কি, তাই না? উৎবেলা জিনিসটা কি এটা নতুন শুনতেছো তোমরা। তাহলে উৎবেলা নিয়ে আলোচনা করে নিই, আলোচনা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা।
দেখো এরকম উদ্দল দেখতেছে এরকম, আসলে এই জিনিসটা কি বুঝতেছি না, তাই না? অর্থাৎ যে এর ভিতরে এটা তো মনে করো আটকানো এই বাসে, এর ভিতরে কি আছে? পানি আছে, পানি অথবা যেখানে তল থাকতে পারে। বিকজ যেখানে তল থাকতে পারে। আর এই বাসে থাকবে একটা দণ্ড দেখতেছে, দণ্ডটা হচ্ছে স্কেল, অর্থাৎ 0 থেকে ঘর শুরু, অনেক 100 থাকতে পারে, 200 থাকতে পারে, 500 থাকতে পারে, ঘর থাকতে পারে। যেমন থাকবে ধরো যেটা 10, 20, 30, 40, 90, 80, এরকম থাকবে। ধরো ঘর কাটা থাকবে এখানে, স্কেলে যেরকম ঘর কাটা থাকে। বুঝতে পারছো উদ্বেগ দেখতে কেমন হবে? একটা হার্ডেল এক্সপ্রেসের মতো একটা যন্ত্র, যার এই পাশে আটকানো, এই পাশে কোনো কিছু রাখা যাবে, আর এই পাশে একটা স্কেল সংযুক্ত আছে। এখন এখানে যদি কোনো কিছু উঠে দেওয়া হয়, ধরো তুমি উঠছো এখানে, লাভ দিয়ে চড়ে গেছে এর উপরে, লাভ দিয়ে এর উপরে উঠছো, ঠিক আছে? যদি কোনো সময় লাভ দিয়ে উপরে উঠো, তাহলে কি হবে? এই যে এটা, এই প্রান্তটা একটু নিচের দিকে নেমে যাবে না? একটুখানি নিচের দিকে নামবে। নিচের দিকে নামলে কি হবে? এই যে ভিতরে একটা তরল ছিল, এই তরলটা কি হবে? একদিকে প্রবাহিত হবে না, প্রবাহিত হয়ে উপর দিকে উঠে যাবে। তরল আমি পর্যন্ত উঠছে, তরলটা পর্যন্ত উঠে গেছে, উঠতে পারে না এইভাবে। এই ভিতরে তরলটা ছিল, তুমি এর উপর ওঠার কারণে এই প্রান্তটা একটু নিচের দিকে নেমে যাবে, এই প্রান্তটা স্লাইড করতে পারে উপর নিচে। তাহলে তুমি যদি এই প্রান্তের উপরে ওঠো, অথবা তুমি না উঠে একটা লোহা উঠিয়ে দাও এর উপরে, 50 কেজির একটা লোহা উঠিয়ে দাও, অথবা তোমার বন্ধুকে উঠিয়ে দাও এর উপরে, কি হবে? এটা নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নামলে এখানে জায়গা কমে গেল না একটুখানি? তাহলে এর ভিতরে যে তরল পদার্থটা ছিল কোন দিকে প্রবাহিত হবে? এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে উপর দিকে উঠবে। এটা হচ্ছে উদ্বেলা। আর উদ্বেলার সাহায্যে তুমি এর উপরে উঠবা, এখানে শো করবে 30 সেন্টিমিটার। ধরো এই মাধ্যমে বুঝতে পারবে তোমার চাপ কত অথবা বল কত। তাহলে উদ্বেলনের সাথে কি পরিমাপ করা হয়? মোট বল পরিমাপ করা হয় অথবা চাপ পরিমাপ করা হয়। আবার বলতেছি উদ্বেলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? হয় মোট বলের পরিমাণ অথবা চাপের পরিমাণ অথবা মোট চাপের পরিমাণ, এগুলো নির্ণয় করা হয়। অর্থাৎ তুমি এর উপরে যদি বল প্রয়োগ করো, কত বল প্রয়োগ করছো এটা দেখাবে কিসের মাধ্যমে? সংখ্যার মাধ্যমে, স্কেলের মাধ্যমে। অথবা তুমি এখানে উঠে দাঁড়াইছো, এখানে তোমার একটা চাপ দিচ্ছে, চাপটা কিসের মাধ্যমে প্রকাশ করবো? এই স্কেলে একটা উচ্চতার মাধ্যমে, হাইটের মাধ্যমে তোমার চাপটাকে প্রকাশ করবে। ক্লিয়ার তো? ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এই পাশে একটা চাপ দিতেছে না, এই পাশে একটা চাপ দিতেছে P1, আর এই কারণে এই পাশে একটা চাপ উপর দিকে উঠতেছে না, পলে চাপটাকে দিলাম P2। তাহলে এই পাশের চাপ এই পাশের চাপ সমান হবে না, অতএব P1 সমান P2, আমাদের হ্যান্ডেল প্রেসের মতোই। তাহলে দেখো এই পাশে যে এরপর উঠছে তার একটা ওজন আছে না, ডব্লিউ ওজন, এবং এই পাশে একটা ক্ষেত্রফল আছে, এরিয়া আছে বড় এ, তাই না? আচ্ছা, এই পাশে কি হয়েছে? উপর দিকে উঠছে, তাই না? উপর দিকে উঠলে একটা প্রেশার উপর দিকে উঠবে না, চাপ যেটা এইটুকু একটা হাইট আছে, তাহলে এটুকু হাইট এইচ, তাহলে P2 সমান কি লেখা যাবে? এইচ রো জি এস লেখা যাবে না? ওকে, তাহলে P1 সমান কি লিখবা? ডব্লিউ বা এ ইকুয়াল টু এইচ রো জি এস। এখানে ধরো যে একটা মান আননোন আছে, বাকিগুলো মান নোন আছে, তাহলে বের করতে পারবো এখন। তাহলে উদ্বেলনের সূত্র আমরা কি বললাম? এই পাশের চাপ ইকুয়াল টু এই পাশের চাপ, এই পাশের চাপ সমান লেখা যাবে ডব্লিউ ভাগ এ, আর এই পাশের চাপ হচ্ছে একটা হাইট উপর দিকে উঠছে, তাহলে এইচ রো জি এস। তাহলে যদি ডব্লিউর মান এর মান দেওয়া থাকে, তারপরে রো জি এস এর মান আমরা জানাই, যদি বলে এই হাইট কত হাইট উঠবে, এখানে পানিটা কত দিকে উঠবে, উপরে উঠবে, তাহলে বের করতে পারবো এখন। ওকে, থ্যাংক ইউ। বের করতে পারলে, আর না বের করতে পারলে ওয়েলকাম। তাহলে এক সময় দেখা করুন আমার সাথে তখন। আচ্ছা, মজা করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো, যদি আমরা বলি চাপ সমান কি, পি ইজিক্যাল টু কি, এফ ভাগ এ, ঠিক আছে? এখন যদি বলা হয় এফ সমান কি হবে বলো তো? পি গুণন এ, অর্থাৎ এইটাই বল বা মোট বল সমান কি বলা যায়? চাপ ইন্টু ক্ষেত্রফল। অর্থাৎ আমরা পি ইজিক্যাল এফ ভাগে তো জানি, যদি আরো গুণ করে দিই তাহলে এফ সমান পি ভাগে এ, কি মোট বল না? মোট বল সমান কি লেখা যায়? চাপ ইন্টু ক্ষেত্রফল। আবার এটাকে মোট চাপও বলা যায়, মোট বলে কি বলা যায়? মোট চাপও বলা যায়। কারণ কি বলতো, আমরা যখন একটা বস্তুর উপর যেখানে একটা পয়েন্টে বল প্রয়োগ করি, তখন কি বলি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে মোট চাপ কত হবে? এই একটা পয়েন্ট না, সম্পূর্ণ পয়েন্টের উপর চাপ প্রয়োগ করতে হবে। তার মানে এই চাপের সাথে তুমি ক্ষেত্রফলটা গুণ করো,
তাহলে কি পাওয়া যাবে এখানে? মোট চাপটা পাওয়া যাবে। কারণ আমরা সবসময় নির্ণয় করি একটা পয়েন্টে চাপ। যদি বলা হয় ক্ষেত্রের উপর টোটাল চাপ কত, টোটাল ক্ষেত্রে গুণ করে দিতে হবে না তোমার, টোটাল ক্ষেত্রে গুণ করে দিলাম, যে চাপের সাথে টোটাল ক্ষেত্রে গুণ করে দিছো, এটাই মোট পর, এটাই কি হবে? মোট চাপ। ক্লিয়ার? তাহলে তোমাদের এই টাইপের ম্যাথ শেষ হয়ে গেল। এই একটা টাইপের ম্যাথ আছে, তোমাদের আর কোনো ম্যাথ নাই। আচ্ছা, তাহলে আমরা ম্যাথগুলো দেখবো নাকি এখন? অবশ্যই দেখবো, তাই না? দেখো একটা ম্যাথ দেখো, তোমাদের বইয়ের টাইপ 1-এ 3 নম্বর ম্যাথ। সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কত? 1.025 এবং 1 ঘন ফুট সাধারণ পানির ভর 62.5 পাউন্ড। সমুদ্রের 20 ফিট গভীরতার চাপ বের করো। তাহলে দেওয়া আছে S = 1.025। 1 ঘন ফুট, ঘন ফুট মানে কি? আয়তন দেওয়া আছে না 1 ফিট কিউব। তারপরে দেওয়া আছে পানির ভর, ভর ইকুয়াল টু দেওয়া আছে 62.5 পাউন্ড। সমুদ্রের 20 ফিট গভীরতায়, S = 20 ফিট গভীরতায় চাপ কত হবে? P = হট। তাহলে আমরা কি জানি? উই নো P = H rho G S, তাই না? তাহলে P মানে বের করবা, S এর মান দেওয়া আছে, G এর মান আমরা মুখস্থ জানি, S এর মান দেওয়া আছে, কিন্তু রো এর মানটা দেওয়া নাই, তাই না? কিন্তু আমরা রো সমান কি বের করতে পারবো? M ভাগ V, তাই না? M এর মান কত? 62.5 ভাগ হচ্ছে 1 সমান কত হবে? 62.5 পাউন্ড পার ফিট কিউব। পেয়ে গেলা। এখন মান এখানে বসাতে পারবা। S এর মান কত? 20, রো এর মান কত? 62.5, G এর মান কত? যেহেতু এটা কোন একক? FPS সিস্টেম, তাহলে G এর মান হচ্ছে 32, S এর মান কত? 1.025। তাহলে কত আসে মান? 41,000 পাউন্ড ডাল পার ফিট স্কোয়ার। অ্যান্সার। ঠিক আছে? তাহলে পারবা এখন? ওকে, কোনো কনফিউশন আছে? একদম সহজ ম্যাথ না? ওকে, এটার থেকে আরেকটা ম্যাথ করাবো তোমাদের। দেখো তোমাদের বইয়ের টাইপ 1-এর 5 নম্বর ম্যাথ দেওয়া আছে। পানির তলের কত গভীরতার চাপ বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? বায়ুমণ্ডলের চাপ 1 মেগাডাইন/সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো পানির তলের কত গভীরতার চাপ বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে, তাই না? তাহলে গিভেন কি দেওয়া আছে লিখে নাও। গিভেন যে একটা পুকুর, এটা একটা পুকুর ধরে নাও। এখন বলছে এই পানির তলের কত গভীরতার চাপ বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া আছে? PER দেওয়া আছে 1 মেগা ডাইন। ডাইন বলতে 10 টু দি পাওয়ার, সরি মেগা বলতে 10 টু দি পাওয়ার 6 বোঝায়, আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ইয়ারের চাপ, বা উপরে একটা ইয়ার আছে, ইয়ারের চাপ কত? 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন বলছে এই পানির তলে কত গভীরতায় বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? অর্থাৎ এই ধরলাম আমি এইটুকু গভীরতায়, এইটুকু গভীরতায় ধরলাম এইচ গভীরতায়, এখানে চাপটা হবে না, একটা চাপ পাওয়া যাবে না, এই চাপটা কি হবে? এর দ্বিগুণ হবে। ঠিক আছে? পানির তলে কত গভীরতার চাপ? ধরলাম পানির তলে এইচ গভীরতার চাপ, এই বায়ুমণ্ডলের চাপের কি হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে? অতএব পি সমান কি লেখা যাবে? দ্বিগুণ হয়ে বললে 2 × 10 টু দি পাওয়ার 6 হবে। যদি এর চাপটা যদি 10 টু দি পাওয়ার 6 হয়, তাহলে কি বলছে? পানির তলের কত গভীরতার চাপ বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে। তাহলে ধরে নিলাম এইচ গভীরতায় ওই চাপটা বাতাসের চাপের দ্বিগুণ হবে। তাহলে ওই চাপটা কত হবে? বাতাসের চাপ যদি হয় 1, তাহলে ওই চাপটা হবে 2, মানে দ্বিগুণ হবে। আবার দেখো এই চাপটার সমান কি লেখা যাবে? এই উপরে পয়েন্টের চাপ প্লাস এই যে এই ইয়ারটা আর এই যে এইচ গভীরতার পানিটা তো চাপ দিবে এই পয়েন্টে। তাহলে কি হবে এখানে? PER প্লাস এইচ রো GS ইকুয়াল টু কত? 2 × 10 টু দি পাওয়ার 6। বের করতে হবে কিসের মান? এইচ এর মান। তাহলে পি এর মান কত দেওয়া আছে? 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ ইন্টু রোর মান কত বলো তো? রোর মান হচ্ছে 1, তাই না? যেহেতু সিরিয়াস এককে। জি মান হচ্ছে 900 কত বলো? 980। এস এর মান কত? এস বলতে এখানে পানি না, তাহলে পানির কি কত? 1, 2 × 10 টু দি পাওয়ার 6। অতএব এই সমান কত হবে ক্যালকুলেশন করলে? 1019.37 সেন্টিমিটার। সেন্টিমিটার হলো কেন?
আমরা সবগুলো মান 9 সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ সিজেস আগে রাখছি, তাই মানটা সেন্টিমিটার বের হয়েছে, এটাই অ্যান্সার। কঠিন মনে হলো কি অঙ্কটা? বলছে কি পানির তলের কত গভীরতার চাপ, ধরলাম পানির তলের এইচ গভীরতার চাপ এই বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে, অর্থাৎ এই বায়ুমণ্ডলের চাপ যা ছিল তার দ্বিগুণ হবে এই পয়েন্টে। তাহলে আমরা বলতে পারি না যে দেওয়া আছে বায়ুমণ্ডলের চাপ 10⁶ 9 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কি বলতো? তার মানে এই পয়েন্টের চাপ হবে 2 × 10⁶। আবার দেখো এই পয়েন্টের চাপ সময় কি লেখা যায়, এই ইয়ারের চাপ প্লাস এইচ/জিএস, অর্থাৎ এই পানির চাপটাই সমান হবে কি এই পয়েন্টের চাপ, তাহলে দুটো যোগ করে দিলেই টোটাল চাপ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে এখান থেকে এইচ এর অজানা মানটা বের হয়ে যাবে। ক্লিয়ার নাকি? ওকে, তাহলে তার পরবর্তী ম্যাথ 6 নম্বর ম্যাথটা করতে হবে আমাদের। তাহলে তোমাদের বইয়ের টাইপ 1-এর 6 নম্বর ম্যাথ। একটি কূপের তলায় চাপ 2 ফিট গভীর পানির চাপের দ্বিগুণ, যদি বায়ুর চাপ 30 ফিট উচ্চ পানির চাপের সমান হয় তবে কূপের গভীরতা কত? এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে। একটি কূপের তলায় চাপ 2 ফিট গভীর পানির চাপের দ্বিগুণ, যদি বায়ুর চাপ 30 ফিট উচ্চ পানির চাপের সমান হয় তবে কূপের গভীরতা কত? বের করো। আচ্ছা, তাহলে আমরা একটা কূপ আঁকি। ঠিক আছে, একটা কূপ এঁকে ফেলাম আমরা। এখন বলছে কি একটি কূপের তলায় চাপ, এই কূপের তলা এটা না, এটা কূপের তলা, এই চাপটাকে ধরলাম আমরা P1। ঠিক আছে, বলছে কি একটি কূপের তলায় চাপ 2 ফুট গভীর পানির চাপের দ্বিগুণ, অর্থাৎ ধরলাম এই পর্যন্ত 2 ফিট পানি আছে, পানি তো পুরো আছে এখানে কুয়াতে, কিন্তু বলছে যে এই 2 ফুট গভীর পানি একটা চাপ দিবে না এখানে, এই যে 2 ফুট গভীর জন্য পানির একটা চাপ দিবে না এই পয়েন্টে, এই পয়েন্টে চাপ দিবে। এটা বলছে দেখো একটি কূপের তলায় চাপ অর্থাৎ P1 = 2 ফিট গভীর পানির চাপের দ্বিগুণ, অর্থাৎ এই পয়েন্টের চাপটা দিলাম P2। ঠিক আছে, তাহলে সত্য কি বললো যে গভীর তলায় চাপ হলো, অর্থাৎ এই কূপের তলায় চাপ P1 = 2 ফিট গভীর পানির চাপের দ্বিগুণ, অর্থাৎ এই P2 কত হবে? দ্বিগুণ হবে 2P2। ঠিক আছে, তারপরে কি বলছে যদি বায়ুর চাপ 30 ফিট উচ্চ পানির চাপের সমান হয়, অর্থাৎ এখানে যে বায়ু আছে বায়ুর চাপ বললাম PER, এই চাপটা কত হবে? 30 ফুট উচ্চ পানির চাপের সমান হয়, অর্থাৎ আমরা তো জানি P = H/GS, তার মানে H মানে বুঝে গেছে 30 ফিট উচ্চ গভীর পানির যদি চাপের সমান হয়, অর্থাৎ PR এর মান দিয়ে দিছে এখানে, যদি বায়ুর চাপ 30 ফুট উচ্চ পানির চাপের সমান হয়, মানে H/GS এর জায়গায় H মানটা দিয়ে দিছে 30/GS, এটা হচ্ছে বায়ুর চাপের মান। তবে এই কূপের গভীরতা কত? অর্থাৎ এই কূপের গভীরতা হচ্ছে এইটা, H সমান হট। ঠিক আছে, তাহলে দেখো তো এই P2 সমান কি হবে? অতএব P2 সমান হচ্ছে এই বায়ুর চাপ হবে না, বায়ুর চাপ প্লাস 2ρgs, তাই হবে না? দেখো এই পয়েন্টে কে কে চাপ দিবে? এই বাতাসটা চাপ দিবে এবং এই 2 ফুট পানি চাপ দিবে এখানে, তাহলে এখানে P2 সমান কি হবে? এই বায়ুর চাপ প্লাস এই 2 ফুট পানির চাপ। ঠিক আছে, আবার দেখো এই পানির ইয়ারের চাপটার সময় কি লেখা যায়? 30ρgs প্লাস 2ρgs সমান কত হবে? 32ρgs। ক্লিয়ার? আবার দেখো P1 সমান কি লেখা যায়? P1 সমান লেখা যায় কি এই বায়ু চাপ দিবে আর H গভীরতা মানে চাপ দিবে, একসাথে বলা যায় না, এরকম বলা যায় PER প্লাস H/GS। তাহলে P1 এর মান কত পাইছো? 32ρgs, আর PR এর মান তো আমরা জানি 30ρgs প্লাস H/GS, তাই না? সরি দেখো এই লাইন লিখলে ভুল হয়েছে এখানে লেখা। তো P1 এর মান কত? P1 এর মান হলো 2P2 না? 2P2, এই P1 এর মান হচ্ছে 2P2 = PR এর চাপ কত বলো তো? PR এর চাপ হলো 30ρgs প্লাস H/GS, 2 ইন্টু এই P2 এর মান কত? 32ρgs, আচ্ছা 30ρgs প্লাস H/GS, তাই না?
তাহলে যে ক্যালকুলেশন করো এই পাশে হবে 64 রো জিএস মাইনাস 30 এর পাশে মাইনাস হবে না, অতএব এইচ রো জিএস এটা লিখলাম এবার আর এটা বেশি লিখলাম 34 রো জিএস কাটাকাটি, অতএব এর সঙ্গে কত 34, যেহেতু আমরা কৃষি কোন এককে নিয়ে করছি বলো তো, বসে ফিট দেওয়া আছে না, তাহলে 34 ফিট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা পড়তেছি এবং ক্লিয়ার করি এটা। একটি কূপের তলায় চাপ, অর্থাৎ এই একটা কূপের তলায় চাপ ধরলাম P1 2 ফিট গভীর চাপের পানির দ্বিগুণ, অর্থাৎ 2 ফিট পানির গভীর চাপের দ্বিগুণ, অর্থাৎ P1 ইকুয়াল লিখলাম 2P2, কারণ কি এই P2 হচ্ছে 2 ফিট গভীর পানির চাপ, তাহলে এই চাপটা এই চাপের দ্বিগুণ, তাই লিখলাম না এখানে। তারপর কি বলছে, যদি বায়ুর চাপ 30 ফুট উচ্চ পানির চাপের সমান হয়, অর্থাৎ বায়ুর চাপ P ইকুয়াল টু কি জানি H রো জিএস, H এর জায়গায় আছে 30 ফুট উচ্চ 30 রো জিএস, তাহলে দেখো তো আবার P2 সমান আমরা এরকম লিখতে পারবো না, এই বায়ুর চাপ প্লাস 2 ফিট পানির চাপ, তাহলে P2 সমান কি হবে PR প্লাস 2 রো জিএস, তাহলে 30 রো জিএস প্লাস 2 রো জিএস ইকুয়াল টু 32 রো জিএস। আবার এগেইন এই P1 সমান কি লিখতে পারবো, এই বায়ুর চাপ প্লাস H রো জিএস, অর্থাৎ এই H উচ্চ পানির চাপ, এই বায়ুর চাপ আর এই পানির চাপ ইকুয়াল টু এই পয়েন্টের চাপ লিখলাম। আবার P1 সমান কি জানি 2P2 জানি, আচ্ছা PR সমান কি লেখা যায় 30 রো জিএস, H রো জিএস এখানে লিখলাম, তাহলে 2 ইন্টু এই P2 মান বসালাম এখান থেকে 32 রো জিএস, 30 রো জিএস H রো জিএস, ক্যালকুলেশন করে H মান কত আসলো 34 ফিট লিখলাম, কেন যেহেতু আমাদের সবগুলো টাটা FPS সিস্টেম দেওয়া ছিল, সেটা H মান কত এসেছে 34 ফিট। ঠিক আছে, এটাই কি হবে আমার কূপের গভীরতা অ্যান্সার। ঠিক আছে, ওকে, এই ম্যাথটা ভালোভাবে করে নিও। আচ্ছা, তোমাদের বইয়ের টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা দেখো কি বলা আছে, একটি পায়ুবাহী যন্ত্রে ছোট এবং বড় চাপদণ্ডের ব্যাস যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। যদি ছোট চাপদণ্ডে 50 কেজি ওজনের একটি বল প্রয়োগ করা হয়, তবে ঘর্ষণ উপেক্ষা করে বড় চাপদণ্ডে কত বল প্রয়োগ করবে তা বের করো, তাই না? ওকে, তাহলে প্রশ্ন বলা আছে কি পায়ুবাহী যন্ত্র, আমরা বলেছিলাম না হাইড্রোলিক প্রেসার অবলম্বন পায়ুবাহী যন্ত্র। তাহলে দেখো এখানে একটি পায়ুবাহী যন্ত্রে ছোট চাপদণ্ডের ব্যাস যথাক্রমে 2 সেন্টিমিটার, তার মানে ছোট প্রান্তের ব্যাস দিলাম ছোটটি 2 সেন্টিমিটার, এবং বড় চাপদণ্ডের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার, মানে বড় ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন বলছে যদি ছোট চাপদণ্ডে 50 কেজি ওজনের একটি বল প্রয়োগ করা হয়, মানে ছোট বাসে যে বলটা প্রয়োগ করা সেটা হচ্ছে F ইকুয়াল টু 50 কেজি ওজন, মানে কি ওয়েট, তবে ঘর্ষণ উপেক্ষা করে বড় চাপদণ্ডে কত বল পড়বে তা বের করো। মানে বড় চাপদণ্ডে কি ছিল W ছিল না, W ইকুয়াল টু হট, তাহলে আমাদের সূত্র কি ছিল উইনো F ভাগ A ইকুয়াল টু W ভাগ A, তাই না? তাহলে এখানে দেখো এরিয়া তো দেওয়া নাই কিন্তু ব্যাস দেওয়া আছে না, তাহলে এটা বের করা যাবে ইকুয়াল টু কি হবে পাই ডি স্কয়ার ভাগ 4, তাহলে ডি এর মান কত দেওয়া আছে 2 স্কয়ার ভাগ 4, তাহলে কত আসে এর মান, ক্যালকুলেশন করো একজন কত আসে। আচ্ছা যা আসে এটা রাখলাম, তারপরে বি ইকুয়াল টু কি লেখা যাবে, সরি বড় ইকুয়াল টু কি লেখা যাবে পাই বড় স্কয়ার ভাগ 4, তাহলে বড়টির মান কত 10 স্কয়ার ভাগ 4, তাই না? তাহলে এখানে মানগুলো বসে দাও, পারো নাকি? এপের মান কি, এপের মান দেওয়া আছে 50 কেজি ওয়েট, আর ছোট এর মান কত আছে পাই ইন্টু 2 স্কয়ার ভাগ 4 ইকুয়াল টু বড় ডব্লিউ মান বের করবো, আর এই যে বড় এরিয়া এটা কত আছে পাই ইন্টু 10 স্কয়ার ভাগ 4। এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো এটা তো রাখলাম কেজিতে আর এটা রাখলাম সেন্টিমিটারে, তাই না? তাহলে তো কিভাবে হয়, একটা রকম কেস একটা রকম সিজিএস, চিন্তা করো তো এই 50 একক কি আছে কেজি ওয়েট, এটার একক কি হবে এখন সেন্টিমিটার স্কোয়ার, এটার একক সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি নিয়ে এককটা, তাহলে এই 50 একক যা হবে ডব্লিউ কি হবে তাই হবে। তাহলে ক্যালকুলেশন করলে ডব্লিউ মান কত আসে দেখো তো 1250 কেজি ওয়েট, তাই না? যেহেতু এই দুটো একক কাটাকাটি এর একক যা আছে এর একক তাই হবে, তাই হলো এটাই অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এখানে? আর একদম সহজ অঙ্ক না এগুলো।
ওকে, আরেকটা ম্যাথ করে দিব, আরেকটা ম্যাথ করে দিলে তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে অধ্যায়। তাহলে দেখো তোমাদের বইয়ের টাইপ 2-3 নম্বর অঙ্ক। টাইপ 2-3 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি পাইপবাহী যন্ত্রে ছোট এবং বড় সাবধানের ব্যাস যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। এখন বলা হয়েছে হাতলের ছোট বাহুর দৈর্ঘ্য 8 ইঞ্চি এবং লম্বা বাহুর দৈর্ঘ্য 5 ফুট 4 ইঞ্চি। যদি হাতলের পিছনে 50 কেজি ওজনের বল প্রয়োগ করা হয় তবে বড় সাবধানে কত বল পড়বে তা বের করো। তো চিত্র এখানে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এটা হচ্ছে ছোট সাবধান, এটা হচ্ছে বড় সাবধান, তাই না? এটা পাইপবাহী যন্ত্র ছোট এবং বড় সাবধানের ব্যাস যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। অর্থাৎ এটা রয়েছে ডি ইজ ইকুয়াল টু কত, 2 সেন্টিমিটার, আর এটা ডি ইকুয়াল টু